কনফিউজড হয়ে গেছি স্যার বি আর সি নিয়ে। এটা বেশ বেশ কিছুক্ষণ ধরে ওয়েট করে কিন্তু বেশ ক্রিটিক্যাল হয়ে গেছে কোশ্চেনটা। বলছে which of the following best describe the task partition between test manager and tester? মানে হচ্ছে ম্যানেজার আর টেস্টার বলতে বোঝাচ্ছে ম্যানেজার বাদ বাকি সবাই টেস্টার, ওই যে মাথা আর বডি মতো। টেস্ট লিড, হ্যাঁ, যে হচ্ছে ম্যানেজার বাদ বাকি সবাই হচ্ছে টেস্টার বলি আমরা। হ্যাঁ, যেমন আমরা যদি বলি ডেভেলপার, প্রজেক্ট ম্যানেজার আর ডেভেলপার, ডেভেলপারের মধ্যে কি আছে? বিজনেস অ্যানালিস্ট ও ডেভেলপার। হ্যাঁ, বিজনেস অ্যানালিস্ট, সিস্টেম অ্যানালিস্ট, প্রোগ্রামার সবাই মিলেই হচ্ছে ডেভেলপার, কিন্তু প্রজেক্ট ম্যানেজার আলাদা। ঠিক এরকম টেস্ট ম্যানেজার আলাদা, টেস্ট অ্যানালিস্ট, টেস্ট অটোমেশন ইঞ্জিনিয়ার, টেস্ট ডিজাইনার, টেস্টার সবই হচ্ছে আসলে টেস্টার। এটা একটি কমন কথা, দি কাউয়ের মতো। সো তার মানে কি, ম্যানেজারের কাজ আর ম্যানেজার ছাড়া অন্য যে সমস্ত কাজ। তাহলে আমরা যদি দেখি যে এখানে দেখেন দ্য টেস্ট ম্যানেজার প্ল্যানস টেস্ট অ্যাক্টিভিটিস, ওকে ফাইন, চুজ স্ট্যান্ডার্ডস টু বি ফলোড, এটাও কারেক্ট। হোয়াইল টেস্টার চুজ দ্য টুলস, টেস্টার কখনো চুজও ম্যানেজারই করে। স্যার আমি স্যার চুজ দ্য স্ট্যান্ডার্ড টু বি ফলোড, এটার জন্য স্যার এটাতে আমার বেশি হয়েছে, মানে চুজ দ্য স্ট্যান্ডার্ডস টু বি ফলোড এটাও ম্যানেজারের কাজ, কিন্তু এটা অন্য কোনো অপশনে নাই। না এই জন্য স্যার অপশনটা আমার কাছে অ্যাপ্রোপ্রিয়েট বেশি মনে হচ্ছে। বেশি মনে হয়েছে কেন? টুলস কি সিলেক্ট করবে টেস্টাররা? না এটা করবে না স্যার, কিন্তু ম্যানেজারের যে কাজটা, ম্যানেজার তো স্যার স্ট্যান্ডার্ড ফলো ঠিক করবে। আছে, এটা ঠিক আছে, এটা কোনো ভুল নাই। জি স্যার, বাট এই পরের সেন্টেন্সে এসে ভুল। হ্যাঁ, এবং কন্ট্রোল করে, টেস্টার কি কন্ট্রোল করবে? না, ওটাও স্যার পুরাটাই ভুল। আচ্ছা, টেস্ট ম্যানেজার প্ল্যানস, অর্গানাইজ এন্ড কন্ট্রোল দ্য অ্যাক্টিভিটি হোয়াইল টেস্টার স্পেসিফাইজ, অটোমেটস এন্ড এক্সিকিউট টেস্ট। তো এইটা কি বেশি অ্যাপ্রোপ্রিয়েট না? আর এখানে কনফিউশন হচ্ছে যে টেস্ট ম্যানেজার স্পেসিফাই করবে, কাজ তো করবে টেস্টার। হ্যাঁ, এটা একটু কনফিউজিং স্যার, যে ফার্স্টে তো ঠিক আছে ম্যানেজারের টাস্ক, কিন্তু টেস্টারের অটোমেট করবে, এক্সিকিউট করবে, এটা ঠিক আছে, কিন্তু স্পেসিফাই ওই জায়গাটা একটু স্পেসিফাই কে করে? কনফিউজিং। স্পেসিফিকেশন কে করে বলেন তো? না জি স্যার, স্পেসিফাইটা কে করে? টেস্ট স্পেসিফাই, এই স্পেসিফিকেশন মানে কি? স্যার এটাই তো বুঝতেছি না। টেস্ট ওই স্পেসিফিকেশনে কনফিউশন। টেস্ট অ্যানালাইসিস। অ্যানালাইসিস তো ম্যানেজার করবে স্যার। না, ম্যানেজার অ্যানালাইসিস করে নাকি? অ্যানালিস্ট করে। তো টেস্ট স্পেসিফাই করে বেসিক্যালি অ্যানালাইসিস পার্টে, যে হোয়াট টু বি টেস্টেড, মনে আছে? অ্যানালাইসিস ছিল কি হোয়াট, এন্ড ডিজাইনে ছিল হাউ। ঠিক আছে, তো টেস্ট চার্টার বেসিক্যালি টেস্ট স্পেসিফাই যেটা করছে টেস্ট চার্টার, এটাই অ্যানালিস্টের কাজ। আচ্ছা, তারপরেটা যে আমরা একটু ইন্টারাপ্ট করি স্যার, আর সি কেন হলো না? আমি সিটা দিয়েছি। আমিও সি দিয়েছি স্যার, কেন হলো না এটা? হলো না দেখি আমরা, প্ল্যান করছে, মনিটর করছে, কন্ট্রোল করছে, আর টেস্টার ডিজাইন করছে। হ্যাঁ, এটাও কারেক্ট, কিন্তু মোস্ট কারেক্ট কোনটা? স্যার মোস্ট কারেক্ট আপনি যদি সিলেবাস অনুযায়ী ধরেন, স্যার মোস্ট কারেক্ট হচ্ছে অর্গানাইজ ওয়ার্ডটা আসলে ম্যানেজারের, এই ম্যানেজারের সাথে অর্গানাইজ ওয়ার্ডটা নাই স্যার। স্যার মোস্ট কারেক্ট স্যার সি স্যার। স্টাফিং, অর্গানাইজিং, প্ল্যানিং, কন্ট্রোলিং সবই ম্যানেজারের কাছে আছে, এটা টেস্ট ম্যানেজারে প্ল্যান, অর্গানাইজ, কন্ট্রোল। প্ল্যান, অর্গানাইজ, কন্ট্রোল। আপনি মনে হচ্ছে একদম ওয়ার্ড বাই ওয়ার্ড সিলেবাসে বসে থাকবে, তাই তো? না স্যার, তা না স্যার, বাট মনে হচ্ছে অর্গানাইজার মানে আমি যখন সিতে দেখছি স্যার প্ল্যান, মনিটর এবং কন্ট্রোল, তখন আমার কাছে মনে হচ্ছে টেস্ট প্ল্যানিং, মনিটরিং এন্ড কন্ট্রোল এন্ড টেস্ট কমপ্লিশন, এই তিনটা কাজ হচ্ছে আমার ম্যানেজারের, আর বাকি চারটা কাজ হচ্ছে টেস্টারের। সো আমি ওইভাবে স্যার চিন্তা করে আনসারটা সি দিয়েছি। এখানে হচ্ছে কি, এই অংশটা মাত্র একটা আছে, আর এখানে আছে তিনটা। হ্যাঁ, যার জন্য এটা মোর কারেক্ট, কারণ এখানে বলছে যে বেস্ট ডেসক্রাইব। বুঝতে পেরেছেন? এইভাবেই তো কঠিন, জি এইভাবে আরো ইয়া করে দিচ্ছে, এইভাবে ধরা খাচ্ছে, এভাবে ধরা দিচ্ছে না। একটা নেগেটিভ মার্কিং নাই, মাল্টিপল অপশন সিলেকশন নাই, কিন্তু বেস্ট ডেসক্রাইব বলেই দেখা যাচ্ছে সব অনেক ইয়া আছে, তার মধ্যে বেস্ট ফাইন্ড করাটা ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। আমি তো প্রথমে বলে দিয়েছি আইএসটিকিউ এর এক্সাম হবে এরকম বেস্ট, নট, মোস্ট, লিস্ট, এগুলা মাথায় রাখতেই হবে। তবে কোশ্চেনে সাধারণত বেস্টটা
বড় হাতের করে দিতে পারে, তাহলে যাতে চোখে পড়ে। ঠিক আছে, আর 4 নম্বর কেউ দিচ্ছে নাকি? ক্যাটাগরাইজ এজ এ প্রোডাক্ট রিস্ক। প্রোডাক্ট রিস্ক কোনগুলা? দেখেন, আমরা বলেছিলাম প্রোডাক্ট রিস্ক হচ্ছে শুধুমাত্র প্রোডাক্টের সাথে জড়িত যেগুলো, প্রোডাক্টের ক্যারেক্টারিস্টিক্স এর সমস্যা, প্রোডাক্টের কোয়ালিটি নিয়ে আসলে কথাবার্তা। কোনো কারণে প্রজেক্টের ডিউরেশন বেড়ে গেছে বা অমুক বেড়ে গেছে, এটা প্রোডাক্টের কিছুই না। আমার টাকা ক্ষতি হতে পারে, কিন্তু প্রোডাক্টের সমস্যা না। এখানে দেখেন, লো কোয়ালিটি রিকোয়ারমেন্টস, ডিজাইন, কোড, এই সমস্ত লো, সবকিছু মনে করেন ডকুমেন্টেশন নাই, তারপরেও আপনি টেস্ট করে যদি দেখেন যে প্রোডাক্টের কোয়ালিটি ঠিক আছে, সব কি করবেন? স্যার আমি স্যার এই যে এখন যে এটা যে কারেক্ট, এটা তো স্যার আমি এটা আগে দিছিলাম, তারপর কি যে মনে হলো ওই স্কোর করে দিলাম। আরে এই যে গোবরে পদ্ম ফুল ফোটে না, হুম, যে কিছুই নাই তারপরেও দেখবেন যে কোয়ালিটি হয়ে গেছে। জি স্যার। আপনি চিন্তা করে দেখেন যে আমাদের যাদের প্যারেন্ট আছে, বাপ মা সব মানে খুবই সুন্দর, সব গোছানো সবকিছু, তারপরেও ছেলে পেলে নষ্ট হয়ে যায়, তাই না? এটা স্যার বেশি, এবং দেখা যাচ্ছে যে পোর কোয়ালিটি থেকে অনেক ভালো ভালো মেধাবী বের হয়ে আসে। তাই না? অথচ হ্যাঁ যার বাপ নাই দেখবেন যে সে হ্যাঁ ছেলে হ্যাঁ কত হ্যাঁ, ভালো হচ্ছে। সে ছেলে নিজে এখন আপনি কি বলবেন যে ওর বাপ নাই এই জন্য প্রোডাক্টের কোয়ালিটি খারাপ হবে? আবারও বলে রাখি, প্রোডাক্টের কোয়ালিটি মানে হচ্ছে অন্য আনুষঙ্গিক কোনো দিকে তাকানো যাবে না। প্রোডাক্টের কোয়ালিটি মানে হচ্ছে কাস্টমার কমপ্লেন করেছে প্রোডাক্টের কোয়ালিটি, কাস্টমার বলেছে যে আমার ফুলফিল করছে না, কাস্টমার বলছে এটা স্লো, কাস্টমার বলছে যে কি দিলেন আপনি, পছন্দ হচ্ছে না কাস্টমারের। অল দ্য প্রোডাক্ট ক্যারেক্টারিস্টিক্স ডিপেন্ড করে। হ্যাঁ, আচ্ছা, এটা কি পলিটিক্যাল প্রবলেমস? তার মানে কি? এটা তো একদম প্রজেক্ট রিস্কি। প্রজেক্টে চলে যাচ্ছে। প্রজেক্টের এরর প্রোন এরিয়াস, এই যে এরর প্রোন মানে হচ্ছে প্রোডাক্টের কথা। হ্যাঁ, পটেনশিয়াল হার্ম টু ইউজার, দেখেন ইউজার যদি কোনো সমস্যা করে, কে করবে? প্রজেক্ট কি ইউজারের সমস্যা করে নাকি? পটেনশিয়াল হার্ম, পোর প্রোডাক্ট ক্যারেক্টারিস্টিক্স। সো এটা হচ্ছে রাইট অ্যান্সার। প্রবলেমস ইন ডিফাইনিং রাইট রিকোয়ারমেন্টস, হতে পারে আমার প্রবলেম, যে রিকোয়ারমেন্ট দিচ্ছে সে হয়তো অতটা স্মার্ট না। হ্যাঁ, পটেনশিয়াল ফেইলিওর এরিয়াস ইন সফটওয়্যার অর সিস্টেম, এইটুকু ঠিক আছে, কিন্তু এই জায়গাটা ঠিক নাই। স্যার দেখে মনে হবে যে ও আচ্ছা। স্যার রিকোয়ারমেন্ট তো আমার আলটিমেটলি প্রজেক্টের বিষয়ে আসতেছে, রিকোয়ারমেন্ট রাইট রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস করে, সেই হিসাবে স্যার এটা তো স্যার প্রজেক্টের। ধরেন রাইট রিকোয়ারমেন্টস এইটা ডিফাইন করতে প্রবলেমে পড়েছেন, প্রবলেম সলভ হয়েছে, প্রথমবার হয়তো আপনার প্রবলেম পাইছে, এরপরে প্রবলেম ঠিক হয়েছে, তখন আচ্ছা মনে করেন যে রিকোয়ারমেন্টস রাইট রিকোয়ারমেন্টস দিতে গিয়ে ওই যে অ্যানালিস্ট ছিল সে ঠিক মতো পারে নাই, তো আমরা অ্যানালিস্ট চেঞ্জ করেছি, তার জন্য আবার ঠিক হয়ে গেছে। কি করবেন? পোর প্রোডাক্ট ক্যারেক্টারিস্টিক্স, এটা প্রজেক্ট রিস্কের সাথে কিভাবে যায়? প্রজেক্ট কে বলছে? প্রোডাক্ট রিস্কের সাথে। এরপর ক্যারেক্টারিস্টিক্স প্রোডাক্টের আবার কিসে প্রজেক্টের সাথে যাবে? লাইক আ স্লো হতে পারে বা হচ্ছে এমন যদি হতো যে প্রজেক্ট ম্যানেজারের ক্যারেক্টার লুজ, তা তো বলেন না, বলেছে প্রোডাক্টের ক্যারেক্টার নিয়ে সমস্যা। আচ্ছা, হ্যাঁ। তবে স্যার হচ্ছে যে পোটেনশিয়াল হার্ম টু দ্য ইউজার, এটা কিন্তু স্যার ওই যে প্রজেক্টের শর্টেজ স্টাফ এটার সাথে অনেকটা মানে ম্যাচ না, করে। প্রোডাক্ট ইউজ করতে গিয়ে ক্ষতি করেছে ইউজারকে, ইউজারকে প্রোডাক্ট ইউজ করছে। আচ্ছা, ধরেন একটা কি বলে এমবেডেড সফটওয়্যার বানাইছেন আপনি কোনো মেশিনের সাথে, তো একটা বাটনে চাপ দিছে, দুম করে হচ্ছে যে হাতে মাথার উপর কিছু মেরে দিছে, কি করবেন? তাই না? অনেক সময় ইউজারের ডেথ হতে পারে। এখন যেমন চিন্তা করেন যে ফিলিস্তিনিতে ওই পেজার বাস্ট করে মানুষ মারা যাচ্ছে না, জি স্যার। এটা কি বলবেন? পটেনশিয়াল হার্ম না? জি। এটা কিসের জন্য? প্রজেক্টের জন্য হয়েছে।
which of the following typical test exit criteria? তো আমরা জানি এক্সিট ক্রাইটেরিয়া মানে হচ্ছে অলরেডি স্টার্টেড, হ্যাঁ, একটু মাথা রাখতে হবে, তাহলে এক্সিট পাওয়া সহজ। তো আমরা যদি দেখি থরনেস মেজার্স মানে একদম পুঙ্খানুপুঙ্খ ভাবে মেজার করতে, পরিমাপ করতে হবে। রিলেবিলিটি মেজার্স, টেস্ট কস্ট, শিডিউল, স্টেট অফ ডিফেক্ট কারেকশন এন্ড রেসিডুয়াল রিস্ক। তার মানে কি দাঁড়াচ্ছে? অলরেডি স্টার্টেড না প্রজেক্ট? আমি কখন মাপতে যাব? কতদূর হয়েছে, কতটুকু কোয়ালিটি রিচ করলো, কত টাকা বাকি আছে, শিডিউল কয়দিন আর ডেডলাইন কবে, হ্যাঁ, ডিফেক্টের কারেকশনের স্টেটটা কেমন, কি অবস্থায় আছে, হ্যাঁ, এবং কতটুকু আর রিস্ক আছে আমার অবশিষ্ট, তাহলে কি আমি রিলিজ করতে পারবো, মানে এক্সিট করতে পারবো টেস্টিং। ঠিক আছে। আর একটা ভালো উপায় হচ্ছে, যদি আপনার কোনো কারণে মনে হয় যে কারেক্টটা বুঝতে পারছেন না, কিন্তু যেটা ইনকারেক্ট সেটা বুঝতে যদি পারেন, সেগুলোকে আপনি করেন, এলিমিনেট করা শুরু করেন। যেমন এখানে বলছে ডিগ্রি অফ টেস্ট ইন্ডিপেন্ডেন্স, এটা কি কোনো এক্সিট ক্রাইটেরিয়া? না। বেহুদা দিয়ে রাখছে, এটা বাদ। হ্যাঁ, তারপর আমরা বলতে পারি এখানে অ্যাভেলেবিলিটি অফ দ্য টেস্টেবল কোড মানে কি? কোড করা হয়ে গেছে টেস্টেবল। অ্যাভেলেবিলিটি মানে কি? টেস্টেবল কোড কি অ্যাভেলেবল আমার কাছে? না। যদি অ্যাভেলেবল না বলছেন, কোশ্চেন করছেন মানে আপনি উত্তর দিতে। আমি যখন কোশ্চেন করব কোড কি অ্যাভেলেবল আছে, একজন বলে, যদি বলেন না বলে, তার মানে কি টেস্ট শুরু করতে পারছি না। তো দিস ইজ দ্য এন্ট্রি ক্রাইটেরিয়া। আমি হোয়াইট বক্স টেস্ট করতে পারবো না, কারণ কি আমার কোড অ্যাভেলেবল না। ও জি স্যার, এবার বুঝছি। হ্যাঁ স্যার, এই কোশ্চেনগুলো স্যার আসলে কনফিউজিং, কারণ Confusing সিরিয়াল আমার। সবগুলো মিলাইতে হবে। এত ক্লিয়ার করে দিলাম, তারপর বলে কনফিউজ। এখন তো আপনাদের ক্লিয়ার করা তার কত সহজ মনে হচ্ছে, কিন্তু পরীক্ষা স্যার এমন কিছু আসবে যেটা স্যার। আমি বলি আপনাকে, কনফিউজিং কখন হয় জানেন? যখন মাথা গরম থাকে। স্যার এটা তো মাথা অনেকক্ষণ ধরে পড়ে আমরা গরম প্রসেসর ঠান্ডা রাখতে হবে। আল ইজ ওয়েল বলবেন, হ্যাঁ, আলহামদুলিল্লাহ বলবেন। আরে কি স্যার এক্সিট ক্রাইটেরিয়া পড়া শব্দটা দেখে এত ভালো লাগছিল যেটা নিশ্চিত পারবো, অপশন পড়ে স্যার মেজাজ খারাপ হয়ে গেছে। মানে ম্যাথ মিসম্যাচ এরকম অবস্থা। মাথা ঠান্ডা রাখতে হবে, মাথা ঠান্ডা রাখতে হবে। দিস ইজ দ্য ফার্স্ট ক্রাইটেরিয়া টু বিকাম এ টেস্টার। যদি মাথা ঠান্ডা না রাখে, তাহলে আপনি আসলে টেস্টার না। বুঝতে পারছেন? ডিগ্রি অফ টেস্টের ইন্ডিপেন্ডেন্স, এটা এন্ট্রি ক্রাইটেরিয়া না এক্সিট ক্রাইটেরিয়া? এটা কোনো ক্রাইটেরিয়ার মধ্যে পড়ে না। ক্রাইটেরিয়াই না। এন্ট্রি ক্রাইটেরিয়াতে ফেলতে পারি যে আমাকে তো ইন্ডিপেন্ডেন্ট টেস্ট করতে দিচ্ছে না। আচ্ছা। সো টেস্টার হতে গেলে কি হবে? মাথা ঠান্ডা রাখতে হবে। বুঝতে পারছেন? কতগুলা জিনিস, রোল যদি আপনি নিতে চান, তাহলে অবশ্যই তার বেসলাইন আপনাকে ঠিক রাখতে হবে। আপনাকে ধৈর্যশীল হওয়া লাগবে। আপনি মা হতে চান, ধৈর্যশীল হতে হবে, না হলে পারবেন না। ছেলেমেয়েকে অভিশাপ দিয়ে বসলেন, তাহলে আপনি আসলে মা হওয়ার যোগ্যই না। টেস্টার হতে গেলে মাথা ঠান্ডা রাখতে হবে। হ্যাঁ, আর যে টাইম টু মার্কেট, এই যে টেস্ট ইন্ডিপেন্ডেন্স, যে পাইছেন আর আজ থেকে রিজেক্ট করে দেবেন। এটা রিজেক্ট করলাম, এটা রিজেক্ট করলাম, আর এখান থেকে এটা রিজেক্ট করলাম। তাহলে যদি রিজেক্ট করতে পারি, তাহলে কোনটা কারেক্ট? ওই কারেক্ট না হলেও কারেক্ট ওটা। এটা তো সবাই পারছেন না? হ্যাঁ, এটা ইজি ছিল, এটা মনে হয় সবারই হয়েছে। এই যে দেখেন, আপনারা বলছেন ইজি ছিল, এক ব্যাচ ছিল, এটা দেখে না মাথা ঘাবড়ে গেছে যে কি হলো। এটা এরকম স্যার, মানে ফার্স্ট টাইম দেখলে কিন্তু স্যার মানে ভয় পেয়ে যাওয়ার মতো অবস্থা। এখানে R1 থেকে R9 আমাকে পড়তে হবে, আবার এদিকে সে ম্যাপ দেখতে হবে। ওইটা তো পড়েই নাই। হ্যাঁ, অনেক আবার এটাও করতে যায়, সেটা আমি মানে না বুঝেও অ্যানসার দিয়ে দিছি, তারপর হয়ে গেছে। তারপর হয়ে গেছে, রাইট। হ্যাঁ, আবার অনেকে
ভুল করে কি যে কমপ্লেক্সিটি দেখতে যায়, এখন চাইছে কমপ্লেক্সিটি, কমপ্লেক্সিটি দেখি নাই স্যার, এই জন্য অ্যান্সারটা দিতে পারছি। কমপ্লেক্সিটি দেখলেই আটকে যেতেন। কমপ্লেক্সিটিতে চোখ পড়লে আপনি দেখবেন অন্যদিকে তাকায় বসে আছেন। তো সঠিক রাস্তায় চলতে হলে খারাপ দিকে চোখ দেওয়া যাবে না, দেখবেন তাহলে আপনি সঠিক রাস্তায় থাকতে পারবেন। আর স্যার আপনার স্যার ম্যাথস করছি স্যার প্রথম 4টা ভ্যালু, R1 R2 R4 R5, বাস আর কিছু দেখি নাই স্যার। হ্যাঁ, বিষয়টা হচ্ছে কি আমি এই দিক দিয়ে বের হবো নাকি এই দিক দিয়ে বের হবো। আমাকে যদি নর্মালি এই দিক দিয়ে বের হয় তাহলে আমি এই দুটো বাদ পড়ে যাই, তাই না? হ্যাঁ, এই ডিসিশন নেওয়াটা এটা যে R1 থেকে R2 ঠিক আছে, এরপরে R4, এরপর R5, এরপর R3 পর তো প্যারালাল যে কোনো একটা করলেই হয়। এরপরে এখান থেকে বের হওয়ার পরে এটাও আবার প্যারালাল। সো এটা আবার থাকতে পারে, মনে করেন যে একটাতে দিল R3 পরে R7 R6, হ্যাঁ R7, এরপরে ধরেন R8, তারপরে কি দিল R9 R6, বা এই দিক দিয়েও একটা দিল, কোনটা করবেন? সো দেখতে হবে যে আসলে কোনটা। তবে এখানে কোশ্চেনটা আরেকটু জটিল করতে পারতো যদি কমপ্লেক্সিটিটাকে নিয়ে আসতে ভিতরে। স্যার কমপ্লেক্সিটি বলতে কি বোঝাচ্ছে? রিস্ক বোঝাচ্ছে? এই যে হাই কমপ্লেক্সিটি মানে সেটা আগে করবেন আপনি, মানে হাই মিডিয়াম লো 7 আর 8 এর মধ্যে 7 আর 8 এর মধ্যে যদি কমপ্লেক্সিটি হতো, যেমন লো কমপ্লেক্সিটি দুটাই, ডিসিশন নেওয়ার দরকার নাই। হ্যাঁ, 6 লো কমপ্লেক্সিটি, 9 হচ্ছে মিডিয়াম কমপ্লেক্সিটি। তার মানে কি আমি 9 আগে করতাম তারপর 6 করব। ও আচ্ছা। কিন্তু যেহেতু আমাকে কমপ্লেক্সিটি ইউজ করতে বলে নাই, এই জন্য আমি খালি ডিপেন্ডেন্সির দিকে তাকাইছি। স্যার এখানে কি হাই কমপ্লেক্সিটি বলতে হাই রিস্ক বোঝাচ্ছে? না, রিস্ক বলতে কমপ্লেক্সিটি আর রিস্ক তো হতে পারে, একটা রিস্ক আর কমপ্লেক্সিটি। কেন বলতেছি আপনাকে স্যার, স্যার এই মানে আমাকে তো কয়েকটা বিষয় মাথায় রাখতে বলা হয়েছে, সেটা হচ্ছে ডিপেন্ডেন্ট কিনা, দেন হচ্ছে আপনার হচ্ছে রিস্ক রিস্ক লেভেল প্রায়োরিটাইজেশন যেটা আছে, বা এই বিষয়গুলো তার না মধ্যে না, এই কোশ্চেনে তো আর সেটা বলে নাই, না এই কোশ্চেনে সেটা বলা হয়নি। কোশ্চেনের উপর আসতে হবে। এখানে কমপ্লেক্সিটি বলে নাই, যার জন্য কমপ্লেক্সিটি আমাদের কনটেক্সটে নাই। জি। সো এটাকে কমপ্লেক্সিটি হচ্ছে আমাদের কাছে নয়েজ এখন। আচ্ছা, হোয়াট ইজ দ্য বেনিফিট অফ ইন্ডিপেন্ডেন্ট টেস্টিং? এটা তো সহজ ছিল, সবাই পারছেন না? জি স্যার, এটা তো আপনি চ্যাপ্টার 1 থেকে করছেন স্যার। জি স্যার, চ্যাপ্টার 5 টা মনে হয় মিক্স ছিল। মিক্স ছিল, চ্যাপ্টার 5 এর কিছু অংশ ছিল। আচ্ছা, এটা কি সবাই পারছেন? প্রজেক্ট রিস্ক, জি স্যার। ওকে, এটা সহজ ছিল, এত সহজ হয়তো আসবে না পরীক্ষার হল। এটা কি সবাই পারছেন? অনেকে প্রশ্ন করেন স্যার এই জিনিস কি মুখস্থ রাখা দরকার? দরকার নাই, IEEE স্ট্যান্ডার্ডের নাম্বার মুখস্থ রাখার দরকার নেই, কনটেক্সট বুঝতে হবে। আচ্ছা টেস্ট এই সবাই পারছেন না? কন্টেক্সট বুঝতে হবে, মানে এই জায়গায় কি চেঞ্জ করে দিতে পারে IEEE 8 to 9 এর না যেগুলো? না, এটা নিয়ে মাথায় ঢুকানোর দরকার নাই। ও আচ্ছা, ওটা কিছু না। আচ্ছা এটা স্ট্যান্ডার্ডের নাম দিয়ে রাখছে যে IEEE স্ট্যান্ডার্ড, এটা বুঝলে হবে। এই যে 829 এটা ইম্পর্টেন্ট না আমাদের জন্য। স্যার তাই যদি হয় স্যার, এইখানে স্যার আমার একটা কোশ্চেন যে আসলে টেস্ট সামারি রিপোর্ট আমাদের তো টপিকে ছিল স্যার টেস্ট এই স্ট্যাটাস রিপোর্ট বা প্রোগ্রেস রিপোর্ট, আর হচ্ছে টেস্ট কমপ্লিশন রিপোর্ট। তাহলে আমি স্যার টেস্ট সামারি রিপোর্ট কোনটাকে বলতেছি স্যার? কমপ্লিশন রিপোর্টটাকে বলতেছি? এই যে এটা কমপ্লিশন রিপোর্ট হয়। আচ্ছা। স্যার আমি এটার অ্যান্সারটা মূলত পারছি কিভাবে স্যার? আমি ওই অ্যাক্টিভিটি গুলো দেখছি, দেন হচ্ছে আমি কোথায় এখানে অ্যাক্টিভিটি পাইছি, এইভাবে আমি এটাকে অ্যান্সার দিয়ে দিছি। অ্যাকচুয়ালি সামারিতে আমরা কি চাই? আমরা চাই সাধারণত যে আমি কতটুকু পৌঁছাইছি পর্যন্ত, না? ধরেন একটা মালিক, একটা কোম্পানি মালিক কি দেখতে চাই? এই কয় টাকা সেল হয়েছে, হ্যাঁ, কয় টাকা পারচেস হয়েছে, কি পরিমাণ লাভ হয়েছে, অ্যাসেট বাড়ছে কিনা, খালি সামারি। তার মানে কি ব্যালেন্স শিট দেখতে চাই খালি, তাই না? তো এখানে বেসিক্যালি দ্য সামারি অফ মেজর টাস্ক
অ্যাক্টিভিটি গুলার সামারি চাইছে, ইভেন্টস গুলার, এবং এটার স্ট্যাটাস ইন রেসপেক্ট অফ মিটিং গোল, কত দূর পর্যন্ত আমার রিচ করেছি আমি গোলটা। একটা গোলটা হতে পারে এরকম টাইমের গোল হতে পারে, কোয়ালিটির গোলও হতে পারে, যে কি পর্যন্ত আমরা কোয়ালিটি রিচ করলাম। স্যার ইভেন্টটা বলতে কি বোঝালো? অ্যাক্টিভিটি কি কি ঘটেছে, কি কি হয়েছে, সেটার একটা সামারি চাচ্ছি। এ পর্যন্ত আমার এই এই পরিমাণ কাজ হয়েছে, তার কি কি ইভেন্ট করলাম আমরা, হ্যাঁ, কোন ধরনের টেস্ট লেভেল নিয়ে কাজ করেছি বা কি টেস্ট টাইপস নিয়ে করেছি, এই সমস্ত কথাবার্তা। আচ্ছা, এরপরে বলছে কি সেফটি ক্রিটিক্যাল সফটওয়্যার ডেভেলপমেন্ট প্রজেক্ট যখন এক্সিকিউশন হয়েছে, ইউ ফাইন্ড আউট your expected result was not achieved, তার মানে ডিফেক্ট পাওয়া গেছে। So you write an incident report and incident report বা defect report বলতে পারেন। What do you consider the most important information including, ওই যে আমার তার মানে কি ডিফেক্ট রিপোর্টের টেমপ্লেটের কথা বলছে। তো ডিফেক্ট রিপোর্ট টেমপ্লেটে কি থাকে, এটার ইম্প্যাক্ট থাকে, তাই না? তার মানে কি ইম্প্যাক্ট, কি সিভিরিটি, তারপরে কি থাকে ডেসক্রিপশন থাকে ইনসিডেন্টের, এবং কত তারিখে হলো কোন সময়ে, তার মানে হচ্ছে এটা অকারেন্সের টাইম, মানে যে সময় আমি টেস্টটা করেছি। এরপরে হচ্ছে অথর, যে কে করলো টেস্টটা, এটা হচ্ছে বেশিরভাগ মিলে যায়। এগুলা না কেন, ইউনিক আইডি লাগে একটা, হ্যাঁ, ফর দ্য রিপোর্ট, মানে আমি ডিফেক্টের একটা ইউনিক আইডি দিলাম। স্পেশাল রিকোয়ারমেন্টস নিডেড, মানে সে কি বুঝালো, বকবাস কথা। ট্রান্সমিটেড আইটেমস, your name, your feeling, এটা স্যার মজার অপশন ছিল, ইউর ফিলিং। দিয়েও তো অ্যান্সারটা হতে পারতো না স্যার। incident description, environment, expected result, environment descriptionের মধ্যে থাকে। ডেসক্রিপশনে যখন লিখবেন আপনি বলবেন না কোন প্ল্যাটফর্মে কাজ করেছেন, কোন ব্রাউজারে, কোন অপারেটিং সিস্টেম, সব বলে দিতে ডেসক্রিপশনেই থাকে, আলাদা করে বের করার দরকার নেই, ডেসক্রিপশনের মধ্যে সব থাকে। আর ইয়েতে থাকে হচ্ছে আমার কে রিপোর্ট মানে টেস্ট করেছে এবং কোন সময়, সিভিরিটি কত, আর আরেকটা থাকতে পারতো সেটা হচ্ছে স্ট্যাটাস। আর ডেসক্রিপশন হচ্ছে যেখানে আমার ওই ডিটেলটা থাকে, এই প্ল্যাটফর্মে এই ব্রাউজারে এত ভার্সনে আমরা এই করতে গেছিলাম, করতে গিয়ে আমি এইভাবে এটা এরর পেয়েছি, বা এটার স্ক্রিনশট, ভিডিও, এই সমস্ত সবকিছু ডেসক্রিপশনের মধ্যে। এটা গন্ডগোল করছেন না পাইলট? এটা একটা কমন সেন্সের কোশ্চেন, হ্যাঁ, সেটা হচ্ছে ফ্রম দ্য বিলো লিস্ট বলছে যে সিলেক্ট দ্য রেকমেন্ডেড প্রিন্সিপালস অফ ইন্ট্রোডিউসিং চুজেন টেস্ট টুলস ইন আওয়ার অর্গানাইজেশন। একটা টেস্ট টুল আমরা চুজ করে, একটা টেস্ট টুল আমরা চুজ করেছি, সেটাকে ইন্ট্রোডিউস করতে যাচ্ছি আমরা। যখন আমরা ইন্ট্রোডিউস করতে যাচ্ছি তার মানে কি ডিপ্লয় করতে যাচ্ছি, তার মানে এটা ইমপ্লিমেন্ট করতে যাচ্ছি। ইমপ্লিমেন্ট করার সময় কোন প্রিন্সিপালে আমরা ইমপ্লিমেন্ট করব? আমরা জানি কোনো কিছু ইমপ্লিমেন্ট করতে গেলে তার মানে আগের প্র্যাকটিসটাকে চেঞ্জ করতে হয় না। আমরা যদি আমার সফটওয়্যার ডিপ্লয় করতে চাই, তার ম্যানুয়াল সিস্টেম বা অন্য কোনো আগে সিস্টেম থাকলে সেটাকে পরিবর্তন করে এইটাতে আসতে হয়, নতুনটাতে। তো তার মানে কি এটা ডেপ্লয়মেন্ট, বেসিক্যালি ইন্ট্রোডিউসিং মানে হচ্ছে ডেপ্লয়মেন্ট। সো যখন ডেপ্লয়মেন্ট করব তখন কি টোটালটা কি বলে দেবো যে roll the tool out the entire organization at the same time? বোকামি হয়ে যাবে। হ্যাঁ, এটা ওই যে ইয়ের মতো, কি জানো, ওই কে জানো একদম গরম ভাত মাঝখান দিয়ে খাবার খেতে গিয়ে মুখ পুড়ায় ফেলেছিল, তখন এক বুড়ি বলেছিল তুমি অমুকের মতো, হেরে গেছিল। কি এটা? এই যে নেপোলিয়ন বোনাপার্ট, তাই না? সে হেরে গেছিল না প্রথমবার, তখন এক বুড়ি মহিলা বলছে তুমি তো নেপোলিয়নের মতো করে খাচ্ছ। নেপোলিয়ন মাঝখান থেকে অ্যাটাক করতে গিয়ে ধরা খাইছিল, এক পাশ থেকে যেতে হয়।
সো দিস ইজ দ্য পাইলট প্রজেক্ট। অল্প করে টেস্ট করে দেখতে হয় যে আসলে এটা আমার জন্য সুইটেবল কিনা। তো প্রথমেই হচ্ছে 1 বাদ, হ্যাঁ এই দুটা, ঠিক আছে। এরপরে হচ্ছে 2 দিয়ে শুরু, তার মানে একটাই। এটা খুব সহজ যদি শুধু এইটুকু জানতেন। এই যে ওইটুকুই কনফিউজ ছিলাম স্যার, কারণ স্যার পাইলট মানে আমি একটা যে নতুন টেস্ট টুল আমার অর্গানাইজেশনে ইন্ট্রোডিউস করতেছি, সো পাইলট প্রজেক্ট যেটা আমার অলরেডি এখনো আমি লঞ্চই করি নাই, ওটা দিয়ে শুরু করলে মানে একটা রিস্ক থেকে যায় এরকম মনে হচ্ছে। পাইলট প্রজেক্ট হচ্ছে রিস্ক মিনিমাইজ করার জন্য। রিস্ক জানো আমার ওটা আমি ভুল বুঝেছি, উল্টা হয়ে গেছে। আমি যদি ওটাই। এন্টার প্রজেক্টের মধ্যে দিয়ে দিই তাহলে হচ্ছে এটা ফেল করবে। আচ্ছা 3 নম্বর দেখেন, adapt and improve process to fit the use of the tools. ইমপ্রুভমেন্ট কখন হয়? ইমপ্রুভমেন্ট মানে তো একবার করেছি না, আমার স্টার্ট হয়ে যায় তারপরে ইমপ্রুভমেন্ট। তারপরে ইমপ্রুভমেন্ট, তার মানে কি এটা স্টার্ট না, ঠিক আছে। Which of the following best describes the characteristics of keyword driven test execution tool? Keyword driven এটা আপনাদের পারার কথা না অ্যাকচুয়ালি। এই কোশ্চেনটা হচ্ছে অন্য একটা কনটেক্সট থেকে দেওয়া। এই কোশ্চেনটা সাধারণত এই ভার্সনের স্টুডেন্টরা পারে না। কিওয়ার্ড ড্রিভেন টেস্টিং হচ্ছে ডেটা ড্রিভেন টেস্টিং, আর কিওয়ার্ড ড্রিভেন টেস্টিং এটা টেস্ট অটোমেশনের আসলে একটা কোশ্চেন। এটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে আপনার আসলে জেনে নেওয়া আসলে, কারণ এই ডিসকাশনের মধ্যে দিয়ে জানা। কিওয়ার্ড ড্রিভেন, আমি প্রথমে ডেটা ড্রিভেনের কথা বলি। ডেটা ড্রিভেন টেস্টিং হচ্ছে এরকম যে আমরা একটা টেস্ট কেস এক্সিকিউট করব, হ্যাঁ, এন্ড টু এন্ড টেস্ট কথা বলি আমি, লগ ইন স্ক্রিনের কথাই বলি আমি। প্রথমে ইউজার নেম দিলাম, তারপর পাসওয়ার্ড দিলাম, দিয়ে ক্লিক করলাম, হলো, সাকসেসফুল অথবা ফেল করলো, এক্সিকিউট হলো। সেকেন্ড আবার আর একটা কম্বিনেশন দিলাম, আর একটা ইউজার নেম আর একটা পাসওয়ার্ড দিয়ে দেখলাম টেস্ট ফেল করলো বা পাস করলো, করুক। হ্যাঁ, তো এরকম করে ম্যানুয়ালি যদি আমরা টেস্ট করি তাহলে তো হিউম্যান মানে ম্যানুয়াল টেস্ট হলো, কিন্তু অটোমেশন যদি করতে চাই তাহলে কি হবে? তার মানে আমার যে ইনপুট ডেটা সেট, যে মানে টেস্ট কেসে যে ইনপুট গুলা দেবো আমি, টেস্ট কেস গুলো, তার মানে এক একটা টেস্ট কেস এক্সিকিউট করবে, আর সেই টেস্ট কেসের ইনপুট ভ্যালুস গুলো নিয়েই তো আসলে ইউজার নেমের ভ্যালু এন্ড পাসওয়ার্ডের ভ্যালু নিয়ে কাজ করবে। তো যখন আমরা এই ধরনের কাজ করতে যাই, তো সোর্স কোডের মধ্যে আমি যদি দিয়ে রাখি তাহলে কয়টা দেবো? ধরলাম অ্যারে বানিয়ে আমি রেখে দিলাম অনেকগুলো, কিন্তু নেক্সট টাইম আবার আমাকে সোর্স কোডে বসে আবার চেঞ্জ করতে হবে, কোডে হাত দিতে হয়। এই জন্য আমরা করি কি, ওই ইনপুট ডেটা টেস্ট কেস গুলা এক্সেলে বানাই। এক্সেলটা আলাদা একটা ফাইলে থাকে, সেখান থেকে আমরা যখন রান করি তাহলে ওখান থেকে সে রিড করে, আর যত লাইন থাকে, যত রো থাকে, ততটা টেস্ট এক্সিকিউশন হয় অটোমেটিক। তখন তার মানে আমার বলা লাগলো না যে তোমার টেস্ট কেস কতবার চলবে, কয়টা আছে। আমি তখন শুধুমাত্র এক্সেলে বসে আমি এন্ট্রি দেবো, আর টেস্ট এক্সিকিউশন হবে, আর এগুলো হতে থাকবে, সোর্স কোড আর টেস্ট করার দরকার নেই। তো দোজ আর কল্ড টেস্ট ড্রিভেন ডেভেলপমেন্ট। হ্যাঁ, আংশিক বললাম শুধু ইনপুট ডেটার ক্ষেত্রে। আমরা ডেটা সেটের ক্ষেত্রেও আমরা ওরকম আলাদা করে সেট নিয়ে রাখতে পারি, যে আমরা বলবো যে এই স্যাম্পল ডেটার উপর টেস্ট করা, যেটাকে টেস্ট ডাটা। এরকম মাল্টিপল টেস্ট ডাটা সেট থাকতে পারে আমার, বাট আমরা শুধুমাত্র কনফিগারেশন ফাইলের মধ্যে বলে দেবো যে এখন এই টেস্ট ডেটা কে তুমি নিয়ে কাজ করো। সো দোজ আর অলসো টেস্ট, কি বলে, ডেটা ড্রিভেন টেস্টিং। বাট কিওয়ার্ড ড্রিভেন টেস্টিং হচ্ছে বেসিক্যালি আমাদের একটা কনফিগারেশন ফাইল থাকবে, যেখানে আমরা বলে দেবো, রিডাইরেক্ট করতে পারবো যে ওই যে আমার এখন টেস্ট ডেটা হচ্ছে অমুকটা, ইনপুট ডেটা হচ্ছে ওই ফাইলটা, এরকম ভাবে আমি এখান থেকে চেঞ্জ করতে পারবো। সো এই অ্যাকশন ওয়ার্ড টাইপের আছে, যে আমার এখন প্রোডাকশন, তার মানে সাথে সাথে প্রোডাকশন প্রোফাইল নিয়ে আসলে রান করবে। যদি আমি এখন ডেভেলপমেন্ট প্রোফাইল ধরি তাহলে আমার অনেক এরর্স, হ্যাঁ, তারপরে অনেক ওয়ার্নিং সেগুলা দেখাবে। যখন আমি প্রোডাকশন বলে দেবো আর কিচ্ছু দেখাবে না, একদম
চুপচাপ ভদ্রলোকের মতো, যত এরর আছে ইউজারকে আর দেখাবে না। হ্যাঁ, তো এরকম আর কি কনফিগারেশনের মধ্যে যদি আমি সেট করে দিতে চাই সেটাকে বলা হয় কিওয়ার্ড ড্রিভেন। হ্যাঁ, তো এখানে বলছে এ টেবিল উইথ টেস্ট ইনপুট ডেটা, অ্যাকশন ওয়ার্ডস and expected result, control execution of the system under test. So এখানে বেসিক্যালি আমরা এই যে অ্যাকশন ওয়ার্ডস যখন বলে দিই তখন সে ওটাকে কন্ট্রোল করতে পারে, এটা কিওয়ার্ড বলা হয় এগুলোকে। অ্যাকশন ওয়ার্ডস। এখানে যেটা বলছে অ্যাকশন অফ দ্য টেস্টার, ঘটনা বলছেন টেস্টারের অ্যাকশন, তার মানে ম্যানুয়াল হয়ে গেল না। Which of following not a goal of pilot project of test? এই যে পাইলট প্রজেক্টের গোল না। পাইলট প্রজেক্ট কেন নিচ্ছি আমরা? যাতে আমি অল্প একটু জায়গায় টেস্ট করে দেখতে পারি যে কি কি প্রবলেম আছে কিনা, হ্যাঁ এই সমস্ত জিনিসগুলো দেখতে পাই। সো পাইলট প্রজেক্টের গোল না যেটা, আমার গোলগুলো আগে আইডেন্টিফাই করে সেগুলো বাদ দিতে হবে। To evaluate the how the tool fits with existing process and practice. হ্যাঁ, এটা অবশ্যই একটা গোল, তাই না? যে আমার এক্সিস্টিং প্র্যাকটিসের সাথে কতটুকু সেট করে এটা ইভ্যালুয়েট করতে যাই আমরা, এই জন্য আমরা পাইলটিং করি। হ্যাঁ, টু ডিটারমাইন ইউজ দ্য ম্যানেজমেন্ট, স্টোরেজ এন্ড মেইনটেনেন্স অফ দ্য টুলস এন্ড অ্যাসেটস, আরো ডিটেল বলেছে যে এই টুলসটা যখন ইউজ করতে যায় তার ম্যানেজমেন্টটা কেমন, ইউজার ম্যানেজমেন্টটা। হ্যাঁ, তারপরে তার স্টোরেজের কি অবস্থা, ক্যাপাসিটি কতটুকু লাগছে, হ্যাঁ মেইনটেনেন্স কেমন করে হয়, যদি কোনো সমস্যা হয় আছে নাকি কোনো মেইনটেনেন্স ভালো, এবং যে সমস্ত অ্যাসেট গুলা তৈরি হয় টেস্ট অ্যাসেট সেগুলা আসলে কিভাবে ডিটারমাইন করে, এটাও ইভলিউশনারি পার্ট আসলে। টু অ্যাসেস ওয়েদার দ্য বেনিফিট উইল বি অ্যাচিভড অ্যাট রিজনেবল কস্ট, এটাও কারণ আমরা এই টুলসটা ইউজ করে যে আমরা যে কস্ট দিয়ে আমরা নিয়েছি সেটা থেকে কতটুকু বেনিফিট পাচ্ছি আমরা, সেটা হচ্ছে পাইলট দিয়ে আমরা টেস্ট করে দেখি আগে। বাট টু রিডিউস দ্য ডিফেক্ট রেট, ডিফেক্ট রেট কি কমানো যায়? যদি সফটওয়্যারে ডিফেক্ট থাকে টুল কি পারবে ডিফেক্ট রেট কমাইতে? বরং টুল বাড়াই দিতে পারে ডিফেক্ট রেট, না? ডিফেক্ট রেট ডিপেন্ড করে হচ্ছে কোয়ালিটি অফ দ্য প্রোডাক্ট, যে কোড করেছে সে কতটুকু ভালো কোড করেছে। যদি খারাপ কোড করে তো ডিফেক্ট রেট বাড়বে। এখানে টুলস এর কিছু যায় আসে না। সো দিস ইজ নট দ্য গোল। তার মানে টুলস ইউজ করলে তো আমার ডিফেক্ট রেট কমে যাবে, হলো এটা? Okay. Below the list of test efficiency improvement goal, a software development and test organization would like to achieve improvement এর ক্ষেত্রে, হ্যাঁ improvement goalটা কি? Which of these goals would best be supported by test management tool? So test management tool আমাদের কিরকম ভাবে সাপোর্ট দিচ্ছে? আরেকটা অ্যানসারটা আগে সিলেক্ট করছিলাম, পরে ওটা বাদ দিয়ে ফ্লেক্সিবিলিটি বিটুইন রিকোয়ারমেন্ট, এই আপনি কোশ্চেনটা জি করলেন স্যার, এটাই স্যার আমি এই জন্য সিলেক্ট করছিলাম, পরে কি যে মনে হলো আমি চেঞ্জ করছি। দেখেন আজকেই উত্তরটা দিয়ে দিছিলাম আমি, জি স্যার। আর আপনি আজকেই ভুল স্যার আগে টুল রিলেটেড আগে কোশ্চেন পাইছি তো ওগুলোর সাথে ম্যাচ করে স্যার এটা বাদ দিয়ে অপটিমাইজ দিছি। তো ঠিক আছে, তাহলে আমাদের নেক্সট কবে জানো এক্সাম? স্যাটারডে তাহলে মনে হয় না 12 তারিখ। আচ্ছা, স্যাটারডে মানে আমরা এক সপ্তাহ সময় পাচ্ছি, তো আপনারা ভালো করে পড়াশোনা করেন যাতে করে। আর রেজিস্ট্রেশন কমপ্লিট হয়নি কার কার? এ পর্যন্ত 2 জনই আছে। স্যার করে ফেলবো স্যার। কি ভাই করে হলো বলেন কেন, করেন না কেন? শোনেন, সিদ্ধান্ত যখন নেবেন শয়তান যেন মন থেকে দুলাইতে না পারে। হ্যাঁ, শয়তান খালি পিছন থেকে খুঁচাবে যে করিস না এবার,
যদি ফেল করিস টাকাটাই নষ্ট, এরকম করে এবং না করলে স্যার মানে আর কোনবারের সময় আছে এটা তো বুঝছি আর না মানে পারবে না। যারা এবার পরীক্ষা দিতে পারবে না তারা কিন্তু কবে যে পরীক্ষা দিতে পারবে গ্যারান্টি নাই আর। আপনারা সবাই তো মনে হয় মানে 35 মনে হয় এমনি পাবেন যে পারফরমেন্স করতেছেন, আমার তো ওটাই ভয় লাগতেছে আমার ভাই 20-22 আসে কিনা। আরে না ভাই, স্যার আমরা পরীক্ষাটা তাহলে কবে দেবো? 10 তারিখ 11 তারিখের মধ্যে? আমরা দেব হচ্ছে কুইজের অপেক্ষা করবেন। কোয়েশ্চেন দিয়ে দেবো, একটু কালকে একটু নক দিয়েন যাতে কোয়েশ্চেন দিয়ে দিতে পারি। স্যার ভিডিওগুলোও স্যার আপলোড করে দিন। জি স্যার, হ্যাঁ ক্লাসের এক্সাম ভিডিও। রিভিউর ভিডিওগুলো স্যার আপলোড করে দিন। ঠিক আছে, কালকে একটু নক দিন সকালে। আচ্ছা জি স্যার, তাহলে স্যার শনিবারের দিন 7:30টায় রিভিউয়ের আগের মানে আগ পর্যন্ত আমরা পরীক্ষা দিলেই হচ্ছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, স্যার, তবে আর্লিয়েস্ট ইজ দ্য বেস্ট। ভালো করে পড়াশোনা করে নেন, 3 দিন পর পরীক্ষা দেবেন। জি স্যার, এখন তো স্যার আমাদের সবার হচ্ছে শুধু রিভিশন, এই সময় কি স্যার কোন টেকনিক অ্যাপ্লাই করা যায় যাতে স্যার কম সময়ে বেশি কভার করা যায় এমন? কারণ স্যার সব স্লাইড বই সব পড়া সম্ভব না। গ্রুপ স্টাডি আর ওই স্যার হবে না, গ্রুপ স্টাডি একটা ডিসকাশনে টপিক লম্বা হয়ে যায় তখন স্যার কভার করা যায় না। কেউ যদি না করে তাহলে আপনি একলা করবেন, একলা গ্রুপ স্টাডি, একলা গ্রুপ স্টাডি হবে, কারো দরকার না, আপনাকে পাস করা লাগবে। হুম